নমস্কার। আমি আবার চলে এলাম একটু সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বে। যেহেতু এটা লাইভ হচ্ছে না, তো এটা পার্ট পার্টে আমাদের সাক্ষাৎকারটা করতে হচ্ছে। তো বিমানবাবুর কাছে আমার প্রশ্ন থাকবে যে সম্প্রতি আমরা একটি উদ্যোগে একটা আমাদের স্বপ্নের করিডোর থেকে একটি বই করা হচ্ছে, যে কল খাদানের আরো সেরা কিছু গল্প নিয়ে সেরা সেরা 10, তাই তো? সেরা 10 বলে একটি গল্পের বই আসছে বিমানদার কিছু গল্প নিয়ে। তো বিমানদা, যেটা আমরা জানি যে এই কলকারখানা এবং খনি অঞ্চলে তার বিস্তৃত একসময় যাতায়াত ছিল, তার অভিজ্ঞতাও প্রচণ্ড, তার অভিজ্ঞতার ঝুলিও অনেক বিস্তৃত। তো আমি শুনবো সেই সমস্ত কথা, তার যে গল্পের যে পটভূমি, আমরা অলরেডি আমরা নিম বিমান আনবাউন্ডে অনেক কিছু জেনেছি, পড়েছি। বিমানবাবুরা সেই সময় তাদের যে ঘোরাফেরা, তাদের যে অভিজ্ঞতা সঞ্চয়। তো আপনি একটু আপনার গল্প নিয়ে বলুন। আরেকটা আমার তার সাথে প্রশ্ন হ্যাঁ, থাকবে, যে আপনাদের যে কলকারখানা নিয়ে এখন তো সেরকম কিছু গল্প লেখা হচ্ছে কি, বা সমরেশ বসু বা প্রফুল্ল সিংহ যেই টাইপের গল্প লিখেছিলেন, তার সঙ্গে যে আপনাদের গল্প একটু তো আলাদা। হ্যাঁ, এখন এটা আমি বলি যে যে, আহ, এই যে শিল্পাঞ্চলের যে গল্প, শিল্পাঞ্চলের গল্পের জগৎটা, এই গল্পের জগতের সঙ্গে আমি হাঁটছি প্রায় 52 50 বছর। বছরের ওপর। 50, 52 বছর। 52, 54 বছর হয়ে গেল। আসলে কি জানেন, মানুষ তো, আমি তো বেসিক্যালি গল্পকারী। আহ, মানুষ তো সেইটাই লিখবে যেটা তার জীবনের সঙ্গে অঙ্গীভূত হয়ে জড়িয়ে রয়েছে, এবং তাকে তো একদম ভালোবাসতে তাই। হবে। তাকে তো, আমি কিন্তু এই দুর্গাপুর, আসানসোল, রানীগঞ্জ, কুলটি, আপ টু ধানবাদ, এই অঞ্চলটাতে আমি বিগত 50 বছর ধরে, আমার যখন যৌবন ছিল সেই সময়, এবং নিমসাহিত্য আন্দোলনের সেই তেজটাও ছিল, এখন তো পাই না, সেই সময় আমি যেভাবে এই অঞ্চল লেগে, আমি শুধু একা নয়, আমার সঙ্গে আমার ঘনিষ্ঠ বন্ধু মৃণালমণি, সে আজ প্রয়াত, থাকলে বড় ভালো হতো। তো আমরা আমরা ঘুরেছি, এবং আমি বিশেষ করে এমন এমন জীবনযাপন করেছি এবং এমন এমনভাবে ঘুরেছি, দেখেছি জায়গাটাকে, যে 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 দেখতে দেখতে, এবং সেই সময়কার যেসব মানুষের, লেখকরা সবই মারা গেছে এখন। মানব চক্রবর্তী ওদের ছিলেন। হ্যাঁ, হ্যাঁ, মানব চক্রবর্তী। হ্যাঁ, আমি মানব চক্রবর্তী, তারপরে নন্দ চৌধুরী আছেন। নন্দ চৌধুরী জীবিত আছেন, মানব চক্রবর্তী, নন্দ চৌধুরী, তারপরে রবীন্দ্র গুহ, রবীন্দ্র গুহ, তারপরে হ্যাঁ। অরুণ অরুণ চট্টোপাধ্যায়, চট্টোপাধ্যায়। সমরেশ দাশগুপ্ত, তারপরে হ্যাঁ। প্রফুল্ল সিংহ, প্রফুল্ল সিংহ। তার মতি মুখোপাধ্যায়, তারপরে সবাই মারা গেছে। মানে স্বার্থপরের মতো আমি রবীন্দ্র শুধু, গুহ রয়েছেন সম্প্রতি, তিনি দুর্গাপুর নিয়ে একটি উপন্যাস আমি লিখেছেন। স্বার্থপরের মতো আমি বেঁচে আছি। আমার সব ইয়েরা, সহলেখকরা সবই প্রায় মারা গেছে। এবং তারা যে সময় থেকে শুরু করেছিল এই শিল্পাঞ্চল লেখার, শুধু যদি প্রফুল্ল সিংহের কথা বলি, প্রফুল্ল সিংহ ছিল, ব্রিটিশ উনি উনি ছিলেন ইয়ে, মাইনিং 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 ম্যানেজার। মাইনিং ম্যানেজার, উনি খাদের নিচে নামতেন, জীবন অনেক খাতটাকে, তলাটাকে ওনাকে কন্ট্রোল, ওনার ম্যানেজার হিসেবে চলতো। তো উনি মানে যেভাবে দেখেছেন, উনি কিন্তু দেখেছেন যখন ইংরেজ আমল, সেই ইংরেজ আমলের সময়ের যে কয়লা খনি, তার কি রূপ ছিল। ইংরেজরা যে ছিল, রূপটা কিরম ছিল জানেন, ইংরেজরা না, যেসব ম্যানেজার ট্যানেজার রাখতো বাঙালি, তাদের, ওরা যেসব কামিনরা ছিল, সেসব কামিনদের, যেসব মহিলারা, মেয়ে কামিন বলতো, ওদের কামিনদের, তাদের ভোগ দখল করার পরে যখন গর্ভবতী হয়ে পড়তো, তখন ওই ম্যানেজার বাঙালি, সে তো একবারে প্রভুর মতো হাত জোড় করে থাকতো, বলতো তুমি ওকে বিয়ে করো, তুমি বিয়ে করো, তোমার যে বাচ্চাটা হবে সেই বাচ্চাটা কিন্তু খরচপত্র সব কিছু থাকবে, তোমার স্বামীর চেয়েও বড় হবে, আর কিন্তু ভোগ করবো এখন আমি। সে করে নিত। এটা তার উপন্যাসে তখন থেকে দেখা, তখনকার রূপটা ছিল এইরকম কয়লা খনি। তারপরে কয়লা খনির রূপে কিভাবে অ্যাক্সিডেন্ট, তারাশঙ্করের যে ঘাসের ফুল, যে অর্থাৎ খাদে ধস নেমে গেছে, প্রাইভেটের, যখন প্রাইভেট যে খাদে ধস নেমে গেছে, বলছে কি হবে তাহলে, তো বের করা যাচ্ছে না, কিভাবে কি করবে, তখন ম্যানেজারকে বললো চুপ, তুমি যত টাকা লাগে নাও, নিয়ে চাকরি ছেড়ে চলে যাও, ওখানে পাঁচিল তুলে দাও, দিয়ে একদম সিল করে দাও। জ্যান্ত অবস্থায় ওরা মরে গেল। এটা ঘাসের ফুল আছে।
আপনার তো কৃতদাস গল্পেও আপনি মাইনিং এর একটা অংশ তুলে ধরেছেন এবং কৃত- তারপরেও সেটা সরকারি করা হলো আমার যতটুকু ধারণা হয় হ্যাঁ, যে রক্ত বিক্রি করে সেই সময় বন্ধ রাখতো প্রায় হ্যাঁ, মুখ্যনী অঞ্চলটা। কৃতদাস গল্পটা আমার একটা মর্মান্তিক গল্প। আমার কৃতদাস গল্প যেটা, সেই কৃতদাস গল্পটা কিন্তু কোল ন্যাশনালাইজ হওয়ার আগের গল্প। অর্থাৎ সেই সময় না ওই মানুষের ওই প্রাইভেটাইজেশন যখন ছিল, তখন কি করতো, তখন 3 মাস করে ওরা বন্ধ করে দিত খাদানটাকে। কেন দিত জানেন? ওই প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, অমুক তমুক এসব Permanent করতে। আইনের পর্যায়ে পড়ে যাবে, সেই জন্য বলতো খাদানকে গ্যাস হইছে, নামলে মরে যাবে। ওদের মুখ্য লোক ওদের সব বুঝিয়ে দিত। এবার ওদের তো সপ্তাহে সপ্তাহে টাকা পেতো, ওই যে 3 মাস যে পেতো না, তাতে গ্রামকে গ্রাম ছিল মাল কাটা ছিল ওরা। তো তাদের যে কি করুণ অবস্থা ছিল চিন্তা করতে পারবেন না। তারা তারা ঘটি বাটি তো বেছে দিত, বাড়িতে যুবতী মেয়েদের তো তাদের শরীর নিয়ে চলে যেত, ভাড়া করে দিয়ে খাটাতো, বাবা দেখতো, বাবা নিজেই এগিয়ে দিচ্ছে। এবং তারপরেও যেটা হতো সেটা হচ্ছে যেটা মর্মান্তিক, একটা রক্ত ব্যাচার র্যাকেট, রক্ত রাতের অন্ধকারে আসতো, এসে শরীর থেকে রক্ত টেনে নিয়ে চলে যেত, তারা সেই রক্ত তারা বিক্রি করতো। এবং এইভাবে রক্ত রক্তকে মানে রক্ত চলাচল রাখার জন্যই রক্ত বিক্রি। তো সেখানে ওই আমি একজন সাংবাদিক ছিলাম, আর আমার এখানে আর একজন সাংবাদিক বন্ধু ছিল। তারা একটা খবর পেয়েছিল যে এখানে নিলাম ডেকে মেয়ে বিক্রি হয়। হ্যাঁ, এটাকে সবার আগে খুঁজে বের করো, আনন্দবাজার ছাপার আগেই আমাদের ছেপে বের করতে হবে, মারাত্মক সেন্সেশন আনবে এই খবর আমাদের। তা আমি আর সেই সাংবাদিক বন্ধু, সে আজ বেঁচে নেই, দিলীপ সরকার তার নাম, আমরা খুঁজতে বেরিয়েছিলাম। আমরা জানি না পাণ্ডবেশ্বরের ওখানে ধুধু একেবারে আজকে 50 বছর বাদে ওখানে কি রূপ, আর 50 বছর আগে শুধু শুধু ধুধু কলিয়ারি, আর সারাদিনে একটা বাস যায় আবার একটা বাস ফেরে। তা আমরা ওখান থেকে কোনো ঠিকানা ফিকানা কিচ্ছু জানি না, আমরা খুঁজতে আরম্ভ করলাম যে নিলাম ডেকে মেয়ে বিক্রি হয়তো বলা যাবে না। তা আমরা যে পদ্ধতি কায়দা নিয়েছিলাম যে এখান থেকে ওই দুর্গাপুরের ওখানে কাজ করতে যায় অনেক মেয়ে, কোথায় মেয়েরা কাজ করতে যায় সেটা যদি একটু খবরটা হয়, চায়ের দোকান ফোকান, এরকম ঝুপড়ি চায়ের দোকান ফোকানে গিয়ে এই করতে করতে আমরা কিন্তু একটি লোকের কাছে পৌঁছে যাই, যে লোকটার নাম হচ্ছে সুদাস। সেই লোকটার কাছে পৌঁছে যাওয়ার পর সেই লোকটার কাছ থেকে আমরা জানতে পারি সেই ভয়ঙ্কর রাত্রিরা আর ফিরতে পারিনি, তার কারণ ওই বাস যে একটাই আছে চলে গেছে, আর তো ফিরতে পারবো না, থাকবো কোথায়? ওই যে মাটির দুখানা চালা ঘর, একটা ঘরের মধ্যে থাকে ওরা নিজেরা থাকে, 2 মেয়ে, আর হচ্ছে তার বাবা আর তার মা। তো তারা আমাদের একটা ঘর ছেড়ে দিয়েছিল। এবার ওরা ভেবেছিল বোধহয় যে আমরা ওই মেয়ের কোনো খদ্দের হয়ে গেছি, যুবতী মেয়ে কোনো খদ্দের হয়ে গেছে, আমাদের যত্ন করে, বাবা নিজে খদ্দের ভেবে বাবা নিজে করে যত্ন করে বলছে যে আপনাদের তো বাবু খাওয়াতে পারবো না, ওই রাত্রিরে চিড়ে আর একটু গুড় আছে। আমরা বললাম যে খাওয়াতে হবে না, ও কিছু না, আমরা খেয়ে নিয়েছি ইত্যাদি। সেই রাতে আমরা অলমোস্ট, একটি মেয়ে আমাদের ঘরে, কোথায় আপনারা কোথায় শোবো বলে দেবেন। তো আমরা এবার বাবা বাইরে ওই কান্তিতে দাঁড়িয়ে আছে যে বাবুরা অ্যাকসেপ্ট করছে কিনা আমার মেয়েকে। তো যখন আমি বললাম যে আরে না না, আমাদের তো কেন শোবে, তোমরা নিজের ঘরে যাও। তখন আমাকে ওই সাংবাদিক বন্ধু বলছে যে বলে দাও তোমাকে কিন্তু খারাপ যে লোক ভাবছে, তুমি বলে দাও আমরা কে, তুমি বলে দাও আমরা কে। তখন আমি মেয়েটিকে বললাম, দেখো আমরা কিন্তু দুজন সাংবাদিক এসেছি, আমরা এখানে খবর নেওয়ার জন্য এসেছিলাম, তা আমরা বাস পেলাম না তাই আটকে গেছি। আমরা কিন্তু তুমি যা ভাবছো আমরা সেই লোক নই। এই কথাটা বাইরে থেকে তার বাবা শুনে হুড়ুমুড়ু করে দরজা ঠেলে বেরিয়ে পায়ের জড়িয়ে ধরেছে। আমি বুঝতে পারিনি আপনারা পুলিশের লোক, বিশ্বাস করুন আমি বুঝতে পারিনি, মাফ করে দিন, মাফ করে দিন, আমি পুলিশের লোকও নই। এবং সেই রাত্রিরে ওই সুদাসের কাছে বসে যখন গল্প, সারা রাত জাগা। আরে গ্রামটায় কোথাও আলো নেই কেন? বলছো কেরাসিন তেল নাই তো কারোর ঘরে, কেরাসিন কোথায় পাবে? সেই জন্য কেরাসিন তেল নেই বলে রাত্রিরে আলো জ্বলে না, খাদান খুললে কেরাসিন তেল পাবে। 3 মাস ঘরে ঘরে কোথাও কেরাসিন তেল পাবে। হঠাৎ দেখছি একটু লম্প ফম্প নিয়ে ধূপধাপ করে গোটা কত লোক আর একটা জঙ্গল ফঙ্গল, এই ঝোপঝাড় ভেঙে দৌড়েছে আর একটা বাড়িতে। সেটা কি, সেটা দেখতে গেলাম। কি হয়েছে ওটা? বললো ওটা ওই কেলো মরে গেছে, ওকে দেখতে গেছে সবাই। তো বললো কেন, কি জন্য মরলো?
তো ওদের সবাই মরে গেছে। কি করে মরলো? ওরা নিজেরাই মরলো। নিজেরাই মরলো কি করে? বললো ওই যে সুইসাইড। বললো হ্যাঁ, ইংরেজি কথাটা বুঝে গেল সুইসাইড। কেন? বললো কি করবে বাবু, ওই 3 মাস খাদান বন্ধ থাকে তো, ঘর ঘর চুরি করতো, বেদম পিটানি খেত, আর কতদিন বুকে বুকে বাঁধবে বলে, তো ওনার নিজেরাই চলে গেল। আমি আবার বললাম যে এ কি পৃথিবী, আর দিলীপ সঙ্গে কি পৃথিবী, এ কোথায় আমরা রয়েছি, আর সামান্য দূরে মডার্ন স্টিল প্লান্ট। হ্যাঁ, তারপরে সকাল হলো, ওর ডেড বডি পড়ে যাচ্ছে। আমি এই ডেড বডি না, কোথায় পুলিশ, কখন আসবে, কখন কে যাবে খবর দেবে, কোথায় টেলিফোন ইত্যাদি গন্ডগ্রাম। আমরা তো চলে এলাম, কিছুক্ষণ পরে ওখান থেকে চলে এসেছি। কিন্তু আমার গল্পে আছে যে সেই খবরটা বের করেছিল, ও লিখেছিল, বের করেছিল, কিন্তু আমার গল্পের সেই খবরটা বিকৃত করে ওর বাবাকে ওই র্যাকেটের একটা দেখানো হয়েছিল। এবং তার জন্য আমি প্রচন্ড প্রতিবাদ করে বলেছিলাম যে তুমি এই সুন্দর ঘরে বসে টপ র্যাঙ্কিং যে এই যে সংবাদপত্র, তার তুমি সুদাসও নয়, তুমি হচ্ছে এই টপ র্যাঙ্কিং সংবাদপত্রের সুদাস, তুমি কৃতদাস। কৃতদাস ওরা নয়, কৃতদাস তুমি। এই গল্পটা নাটক টাটক হয়েছে, প্রচুর হিন্দিতে নাটক হয়েছে, তো এই গল্পটা আমার খুবই বিখ্যাত গল্প। আজকে অবশ্য আর সেই কোলিয়ারি নেই, আজকে সেই কোলিয়ারি নেই। তারপর কোল ন্যাশনালাইজ হওয়ার পরে যে গল্পগুলো এসেছে সেই গল্পগুলোকে নিয়ে মৃদঙ্গার বলে একটা বেরিয়েছিল, কালেকশন বেরিয়েছিল, তার মধ্যে কোলিয়ারি নিয়ে গল্প আছে। আর আমার তো আগে জয়ন্ত যেটা বের করছে সেটা হচ্ছে কলখাদানের সেরা কিছু গল্প, আলো আধারের সেরা কিছু গল্প, কলখাদানের আলো আধারে সেরা কিছু গল্প। এটা কলখাদানের আলো আধারে ক্যাপশন, সেরা কিছু গল্প। এবার ওখানে আমার একটা ছবি আমি দিয়েছি, যে একটা একটা কোলিয়ারি অঞ্চলের একটা স্কেচ আছে, সেই স্কেচের তলায় দুটো লাইন আমি জুড়ে দিয়েছি, ইংরেজি লাইন জুড়ে দিয়েছি। সেটা হচ্ছে টেকনোল্যান্ড রোডস, টেকনোল্যান্ড মোর্নস উইথ বিমান চ্যাটার্জি। টেকনোল্যান্ড রোডস, টেকনোল্যান্ড মোর্নস উইথ বিমান চ্যাটার্জি। টেকনোল্যান্ড গর্জন করে, টেকনোল্যান্ড কাঁদে বিমান চট্টোপাধ্যায়ের সঙ্গে। এই বইটাতে এই গল্পই আছে, যে গল্পগুলোতে গর্জনও আছে, কান্নাও আছে। এর মধ্যে কোলিয়ারির গল্প আছে, আমাদের স্টিল লাইফের স্টিল বেল্টের গল্পও আছে, ওর মধ্যে মর্মান্তিক গল্প আছে, যে সমাজ বিরোধী যাকে কন্যা লাটভূমে ধোবিঘাটের বারুদবালা, সেই সময় যে নকশাল আন্দোলন, কিভাবে একটি মেয়ে নিজেকে যুক্ত করলো এই নকশাল আন্দোলনে, আবার কিভাবে সেই সময় সঞ্জয় গান্ধী নাশবন্দি করেছিল, নাশবন্দি অর্থাৎ কোলিয়ারির লোককে ধরে ধরে তাদের বন্ধাকরণ করতে হবে, সেই তাতে কিছু মেয়ে তারা কাজ করতো কোলিয়ারিতে গিয়ে গিয়ে, তারা ওই যে সমস্ত জরায়ু টরায়ুর যে সমস্ত মাটির যেসব মূর্তিগুলো, সেগুলোকে দেখে ন্যারেট করতে হতো তাদের। আর কিভাবে ওই ম্যানেজাররা হাসাহাসি করতো যে একটি যুবতী মেয়ে এসে বাদ কন্ট্রোল বোঝাচ্ছে, এবং তারপর কি হলো তার জীবনটা, এ নিয়ে একটা দারুণ গল্প। মানে গল্পটা পড়বে না আপনারা, আমাকে তো যে পড়েছে সেই বলেছে যে বাংলা সাহিত্যে খুব কমই এরকম গল্প আছে। আসলে কি এগুলো পাবে কোথা থেকে বলুন না? আমি তো সেই লোক, যে লোক তো ভূমি নিচে থেকে যেমন প্রবল উঠে এসেছে, আমি তো মাটিতে এই জমিতে গড়াগড়ি খেতে খেতে, কাঁদতে কাঁদতে, হাসতে হাসতে, গর্জেতেই লিখেছি। তো আমার গল্প যেরকম হবে, সে আমি আর কি বলবো, আপনারা পড়ে না, আরেকটা কথা যেটা অনেকের একটা ভুল ধারণা আছে, যে আপনার যেমন আনকনভেনশনাল গল্প আছে, নিউ হাই টেনশন গল্প আছে, তেমনি কনভেনশনাল গল্পও তো রয়েছে প্রচুর। হ্যাঁ, এখন এটার জন্যে অনেকে আমাকে আক্রমণও করে, যে আপনার আসল রূপ কোনটে, যে আপনি কনভেনশনাল গল্প বলবো না, প্রচলিত ফর্মের গল্প। অর্থাৎ একটা ব্যাপার কি, সেটা হচ্ছে দেখবেন নিম সাহিত্য আন্দোলনটা আমরা যখন করেছিলাম, নিম সাহিত্য আন্দোলনে একটা ক্যাপশন ছিল, না সাহিত্য, অল্প সাহিত্য, তিক্ত বিরক্ত সাহিত্য। অর্থাৎ কিনা সেটা হচ্ছে যে আমি একটা মানুষ, আমি প্রথা ভেঙে দিয়ে
আমার সাহিত্যকে আমি এগিয়ে নিয়ে যেতে চাই, আমি পোস্ট মডার্নে অ্যাটেন্ড করতে চাই, এবং পোস্ট মডার্ন আজকে বলা হচ্ছে, কালকে এটা আগে ছিল যেটা নিম মডার্ন বলা হতো, আমরা বলি আর কি নিম ডক্টরিন। তো এখন ব্যাপার যেটা হচ্ছে সেটা কি জানেন তো, সেটা হচ্ছে যে আপনি তো একটা সামাজিক মানুষ, এবং সামাজিক মানুষের আপনার উপর, ধরুন আপনার উপর চাপ রয়েছে 100 টন। 100 টনের মধ্যে দেখা যাচ্ছে 90 টন হচ্ছে আপনার উপর চাপ, যেটা সেটা হচ্ছে সামাজিক চাপ, প্রথা মানার চাপ, খাওয়া শোয়া ঘুমানো কথা বলা মূল্যবোধ বাজার যাওয়া সমস্ত কিছুতে আপনাকে প্রথা মানিয়ে ছাড়ছে। হ্যাঁ, তা আপনি আর আপনি কি করছেন, মাত্র 10% আপনি একটা প্যাসেজ পেয়েছেন, সেখান দিয়ে আপনি বেরোবার চেষ্টা করছেন নিম সাহিত্য, সাহিত্য দিয়ে। এখন কথা হচ্ছে যে এই যে বাকি জীবনটার যে অনুভব বা ফিলিংস, এই অনুভব বা ফিলিংসটা প্রতিনিয়ত আমাকে পীড়িত করছে, যে তুমি এইগুলো তুমি কেন এইগুলোকে তুমি কেন দিচ্ছ না, কেন নষ্ট করে ফেলছো, কেন এই প্রথাগুলোকে ড্রেনেজ করে ফেলছো, এই অনুভূতিগুলোকে ড্রেনেজ করছো কেন? এ তো পাপ, মহাপাপ। এবং এইভাবে করতে গিয়ে আমি কিন্তু দাবি করছিলাম নিম সাহিত্য, আমি একটা দাবি করেছি যে আমি একটা নতুন জেনারের সঙ্গে প্রতিষ্ঠিত করেছি, এবং সেগুলো ইউনিভার্সিটিতে সিলেবাসে পড়াচ্ছে। কিন্তু এই যে বিপুল, কত আমি জানি না, 200 250 300 কত গল্প লিখেছি আমার জানা, নিজেরই জানা নেই। কিন্তু এগুলোর যে বিপুল চাপ, আপনি আপনি কি পারবেন যে প্রতি মুহূর্তে আপনি প্রথা ভাঙতে পারবেন আপনার সামাজিক জীবনে? আপনি প্রথা ভাঙতে পারবেন যে বিয়ে বাড়িতে যখন জয়ন্তর বাড়িতে আমি নেমন্তন্ন খেতে গেলাম, তখন নেমন্তন্ন খেতে গিয়ে লোকে কত সুন্দর সুন্দর সমস্ত ইয়েগুলো দিয়েছে, প্রেজেন্টেশনগুলো দিয়েছে, ফুলের গন্ধ বেরোচ্ছে, জয়ন্তকেও খুব সুন্দর দেখতে লাগছিল, তারপরে সুন্দর পরিবেশ। সেখানে আমি গিয়ে দেখলাম যে আজকে তো বিবাহ বার্ষিকী, বিবাহ হবে, তো তাহলে পরে কালকে থেকে তো সেইভাবে প্রথাগতভাবে রান্নাও শুরু হয়ে যাবে। তা আমি কিছু গ্রোসারি নিয়ে গিয়েছিলাম। এখন গ্রোসারি নিয়ে গিয়ে আমি তাকে যখন দিলাম, তখন আমাকে ষষ্ঠীপদ পাল বলল এটাই যথার্থ নিম, অর্থাৎ কিনা বাস্তবে অ্যাটেন্ড করলেন আপনি। আপনি যে যেটাকে আমি বলছি মেটা ন্যারেটিভস, গ্র্যান্ড ন্যারেটিভস, অর্থাৎ এমন হওয়া উচিত, একটা বড় ইয়ে চাপানো আছে, তোমার মূল্যবোধ চাপানো আছে, তোমার কিন্তু এই সমস্ত উৎসব বা এইসব আনন্দ অনুষ্ঠানে এইরকম হওয়া উচিত, কেক নিয়ে যাওয়া উচিত, ফুড নিয়ে যাওয়া উচিত, তুমি গ্রোসারি নিয়ে এসছো। আমি বললাম এটাই বাস্তব, যে কাল থেকে এটা দরকার হবে। এটা তো আমরা পারবো না। তখনই কি বলবে, তুমি তো লজিক ক্র্যাক করলে, তুমি তো তোমার যে প্রথা, যে প্রথাটা সেটা ব্রেক হয়ে গেল। সাহিত্যেও যদি আমি করি তখন ওটাকে বলবে যে তোমার লজিক ক্র্যাক করে গেল, অর্থাৎ কিন্তু প্রথা যে লজিকে চলছিল, যে সূর্যাস্তের সময় ভারী সুন্দর দেখতে লাগে, আর ওই যে আমার লোকটা বললো সূর্যাস্ত আমার একদম ভালো লাগে না, তুমি প্রথা ভাঙলে, লজিক ভাঙলে, লজিক্যাল ক্র্যাক করলে। হ্যাঁ, তো কত বড় ও লোকটা পারবে এত বড় একটা বিশাল দলের বিরুদ্ধে বোঝাতে, যে না আমার সূর্যাস্ত দৃশ্য ভালো লাগে না। তার কারণ ওর ভেতরে ঢুকতে 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 যদি খোঁজলাম কান পাতেন, দেখবেন ওই সময় ওর বাবা মারা গিয়েছিল, সূর্যাস্তও হলো, বাবাও চোখ বুঝলো। তাই সূর্যাস্তকে ওর ভালো লাগে না। তো এই সন্ধান, অর্থাৎ মেটা ন্যারেটিভের বিরুদ্ধে পোস্টমর্টমটা কি, প্রত্যেকের আলাদা আলাদা কিন্তু বাস্তব আছে, সবার বাস্তবটা চাপিয়ে দিলে চলবে না। প্রত্যেকের আলাদা আলাদা নিজস্ব বাস্তব, সেটা কিন্তু খণ্ডবাদী। অর্থাৎ আমাদের এবার বাস্তব, আমার যদি মনে হয় যে আজকে দেখবেন আমি নিম সাহিত্যে দিয়ে এক্সপ্লেন করেছি, তো ওই যে প্রশ্নটা করলো তার মধ্যেও আছে, অনেক গল্পের মধ্যেও আমার আছে যে আমি প্রথা ভেঙে নষ্ট উল্লাস বলে একটা গল্প আছে আমার, আমি প্রচলিত গল্প, তার মধ্যে একটা গল্প আছে, পুরো গল্প আছে, কিন্তু তার স্টাইল অফ প্রেজেন্টেশনটা সেখানে 3 ডাইমেনশনাল। অর্থাৎ বিমান চ্যাটার্জি হচ্ছে একটা লোক, আর একটা ক্যারেক্টার আছে বিমান চট্টোপাধ্যায়, আর একটা ক্যারেক্টার সে বিমান চট্টোপাধ্যায়কে বলছে এই হারামজাদা বিমান চট্টোপাধ্যায়ের জন্যই আমাকে এইটা করতে হচ্ছে। তার মানে কি, আমি বিমান চট্টোপাধ্যায়, একটা ক্যারেক্টার বিমান চট্টোপাধ্যায়, আর একটা বিমান চট্টোপাধ্যায় যেটা আছে, সেই বিমান চট্টোপাধ্যায় হচ্ছে আমিটা। এটা আছে আমার ওই নষ্ট উল্লাসে, তো এটা এই বইটাতে নেই, কিন্তু
এই বইটার মধ্যেও কিছু কিছু আছে যেগুলো কিনা মানে প্রচলিত যে সমস্ত ইয়ে সেটাই বেশি আছে, কিন্তু এর জোরটা কোথায়? এর জোরটা এই বইয়ের জোরটা হচ্ছে কন্টেন্ট। অর্থাৎ গল্পগুলো কেন সেরা গল্প, আমি এই জন্য বলছি এগুলো আমার সেরা গল্প, মানে হচ্ছে ওই যে যেটাকে গ্র্যান্ড ন্যারেটিভসের, মেটা ন্যারেটিভস বা গ্র্যান্ড ন্যারেটিভসের ঢঙ্গে যদি আমি ধরি, সম্মিলিত যে হাঁটা, ইয়ে, প্রচলিত পথে যে হাঁটা সাহিত্যে, তার মধ্যে এগুলো খুব সেরা গল্প। আরো অনেক গল্প আছে, সব তো আর দিতে পারিনি, করা সম্ভব নয় সেইভাবে করা। যদি কখনো বেরোবে ওই গল্প সমগ্র, তখন হয়তো থাকবে অনেকগুলো। তা এইটাই হচ্ছে কথা। এখন ওই যেটা প্রশ্ন করলো, এইটাই উত্তর, এছাড়া আর কি। যাই হোক, আমি এখানে আমাদের এই গল্প বইটা যেটা আসছে মানে প্রকাশিত হবে সত্য, আর কি কিছুদিনের অপেক্ষা, হয়তো আর সপ্তাহখানেকের মধ্যে আমরা হাতে পাবো বইটাও। আপনারাও দেখুন, আসুন, আরো চর্চা করুন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার। নমস্কার ভাই।